প্রত্যেকেই প্রত্যেকেই হচ্ছে ইয়া হবে, আপনার সমান দায়ী হবে। বুঝছেন? সার্জন করলে কিবরা ভাই সার্জন করলে তখন কি হইতো? চারজনের একজন ডাকাতি করলে কি দর্শিত হইতো তখন নাকি? চারজনের একজন তো আর ডাকাত বলতে পারবেন না, চারজনের হলে দস্যুতা। তখন কোনটা পড়বে? তখন কোনটা ধারা পড়বে? চারজনে গেছে ডাকাতি, ধরেন চারজনে গেছে ডাকাতির কথাটা উল্লেখ করলে, তাহলে তখন তো ডাকাতি হবার না, উল্লেখ করলে আবার চারজন, তখন কোন ধারা আসবে? মানে জগবন্ধুটা বলতে যে চারজন দস্যুতা করতে গেছে, দস্যুতায় যদি খুন হয় সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, ওটাও সহজ ভাই। আপনার এই যে কমন ইন্টেনশন সব জায়গায় আপনি ফালাইতে পারবেন না। কমন ইন্টেনশন আপনার যেটা হচ্ছে যে আপনার ডাকাতের জন্য কমন ইন্টেনশন করছেন, কমন ইন্টেনশন শুধু খুনের জন্য করতে হবে তা না, আপনি দস্যুতার জন্য কমন ইন্টেনশন করছেন, তাই না? এখন দস্যুতা করতে গেছেন, দস্যুতা করতে যায় আপনি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, মানে ওই যে প্রয়োজনে, অর্থাৎ পারিপার্শ্বিক প্রয়োজনে দেখা গেল যে সে উত্তেজনা সৃষ্টি করছে অথবা উঠে গেছে, তাহলে ওটা ডাকাতি হওয়ার কোনো প্রশ্ন নেই। ডাকাতির ন্যূনতম দস্যুতার ডাকাতি কিন্তু সেমি অপরাধ, শুধুমাত্র সংখ্যাগত যেহেতু পার্থক্যের জন্য একটাকে আমরা ডাকাতি বলতেছি, একটাকে আমরা দস্যুতা বলতেছি। সুতরাং এখানে দস্যুতা করতে গেছে গেলেন, দস্যুতায় যেহেতু এরকম বলা নাই যে সমানভাবে সকল ব্যক্তি জয়েন্ট লায়েবল হবে, তখন আপনাকে দেখতে হবে যে আপনার ওই 34 ওখানে দেওয়া যায় কিনা। তাহলে পরিকল্পনাটা যদি এরকম হয়, দস্যুতার সংগঠনের জন্যই তারা গেছে, চারজনের পরিকল্পনা এরকম, এবং একটা ব্যক্তি যেহেতু খুন হয়েছে, তখন তারা চার ব্যক্তি কি পিস্তল নিয়ে গেছে বা চারটা ব্যক্তি কি ছুরি নিয়ে গেছে, এটাও দেখার বিষয়। আপনার আসলে দস্যুতা করতে যাওয়া মানে তো খুন করতে যাওয়া না। তাহলে খুনটা কেন হইল, ওই ফ্যাক্টটা বিশ্লেষণ করে যদি আপনি দেখেন যে না সকলের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল বা সকলের হাতেই কোনো না কোনো কিছু ছিল যেটা দ্বারা মানুষ মারা যাবে, তাহলে আপনি ওই যে দস্যুতা তো দিবেনই, তার সঙ্গে এই যে 34 দিবেন, এবং তারা 302 ধারার অপরাধ, তাহলে 34 302 প্লাস দস্যুতা, এই তিনটাই দিতে হবে দাদা। যেহেতু খুন হয়েছে, আপনি 302 কে তো এড়াইতে পারবেন না। খুন হলেই আপনার হয় 302 না হলে 304 ওখানে যাবেই। ভাই তাহলে ডাকাতির ওখানেও কি আমরা 34 ধারা অ্যাড করব? না না না, ডাকাতি 34 লাগবে না। ডাকাতি ইটসেলফ এ জয়েন্ট লায়াবিলিটি তৈরি করে। ডাকাতি নিজেই তো বলে দিছে যে সমানভাবে সবাই দায়ী হবে, ওখানে লাগবে না তো, নিষ্প্রয়োজন। জি মনুল ভাই, যাই বলতে চাইলেন? যেটা বলতে চাচ্ছিলাম যে ডাকাত হলে তো সমানভাবে দায়ী হবে, এটা তো 34 আসবে না, কোনো ধারায় এর সাথে ইনক্লুড হবে না। ডাকাতির সাথে ডাকাতি তাই না? জি ভাই। যে দস্যুতা হয়েছে চারজনে মিলে একজনকে খুন করছে, একজন খুন করছে, তিনজন মানে সহযোগী করে না, কিন্তু দস্যুতা করতে গেছে, ঠিক আছে? সেক্ষেত্রে যে খুন করছে সে শুধু খুনের দায়ী হবে নাকি সবাই হবে? এখন ভাই এটা দস্যুতা কিন্তু ডাকাতি না, ডাকাতি বলছে সমানভাবে দায়ী হবে, দস্যুতাই কখনো বলে নাই যে সমানভাবে সবাই দায়ী হবে। দস্যুতাই দস্যুতাই হবে। এখন দস্যুতা করতে যায় খুন কেন হইলো, এটা আপনাকে আবার এটা মানে বিশ্লেষণ একটা বিষয়। সবার হাতে যদি আপনার একটা আগ্নেয়াস্ত্র থাকে বা ইয়া থাকে, তার মানে কি ওদের পরিকল্পনা ছিল। যখন পরিকল্পনার কথা বলবেন তখন আবার 34 ঢুকে চলে আসবে, 34 আসবে। 34 যদি না আসে, 34 যদি আপনি 35 আনতে পারবেন। শুনতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 396 সাথে কি 34 বলেন? 396 না ভাই না, 396 আলাদা। ডাকাত মানে সবাই, ডাকাতেরা যা কিছু করবে ভাই, ডাকাতের যখন ডাকাতের শাস্তিগুলো আপনি দেখেন না, ডাকাতি আর দস্যুতার শাস্তির সর্বগুলো সশ্রম হচ্ছে, ওটা কিন্তু বিনাশ্রমের বলে কোনো শব্দ নাই শাস্তির বিধানে, দেখবেন সব শাস্তিগুলো সশ্রম। তাহলে সশ্রম হচ্ছে, আর ডাকাত দলের সদস্য হলেও কি শাস্তি দেখছেন, যাবজ্জীবন কারাদণ্ড। ডাকাতের জন্য শুধু মিলিত হবেন 7 বছর কারাদণ্ড,
ডাকাতের জন্য প্রস্তুতি নেবেন 10 বছরের কারাদণ্ড। তাহলে ডাকাত দলের শুধুমাত্র জি জি ভাই এটা ডাকাতি করতে গেলে সর্বনিম্ন শাস্তি 7 বছর, মানে ডাকাত সর্বনিম্ন শাস্তি 7 বছর। সেজন্য কিন্তু ওই যে একটা দিচ্ছে যে ডাকাত দলে থাকা, ডাকাত দলে প্রস্তুতি নেওয়া এবং ডাকাতি করতে যায় খুন, এটার মধ্যে 34 আসবে না। জি এটা দিবেন না আপনি। লজিকে এটা দিবেন যে যখন 5 বা ততোধিক ব্যক্তি দস্যুতা সংগঠন করে সেটাকে আমরা ডাকাতি বলতেছি। আর ডাকাতেরা ডাকাতি কালে যা কিছু করবে প্রত্যেকেই সমানভাবে দায়ী হবে। সুতরাং 396 বিধান অনুযায়ী ডাকাতি করতে গেছে এ বি সি ডি এবং ই 5 জন ব্যক্তি, তার মধ্যে ই শুধু জেড কে খুন করছে আর বাকিগুলো ভয়ে পালাই গেছে। পালাই যাকার যাই যাক, যেহেতু সেরা ডাকাত দলের সদস্য ছিল, তারা যদি ডাকাতি করতে না যাইতো আর এরকম একটা সিচুয়েশন ইয়া হতো, প্রত্যেকেই দায়ী হবে। ওখানে নতুন করে 34 দেওয়ার কোনো দরকার নাই। এটা এরপরে এই যে দস্যুতা ভাই আমি ওই যে ধারা কটা দেখলাম যে দস্যুতার ক্ষেত্রে শুধু ওই যে রাতের বেলা দিনের বেলা 7 বছর না 7 বছর না 10 বছর আর 14 বছর যেটা ওটা ছাড়া তো দস্যুতা করতে গিয়ে মারছে মৃত্যু করছে এরকম ধারা তো পাইলাম না। এই জন্য আপনার জিজ্ঞাসা করলাম 7 জন দস্যুতা করতে গেলে তো 1 থেকে 4 লাগে, 7 জন গেছে দস্যুতা করবে আর একজন মারছে, তাহলে সেক্ষেত্রে আপনি 35টা মনে হবে যে মারছে সে শুধু 302 শাস্তি পাবে আর বাকিগুলা যে সহযোগী করছে সেগুলো পাবে না নাকি? 34 থেকে ব্যতিক্রম দাদা ব্যতিক্রম একটু ইয়ে করলে নাকি দাদা 34 থেকে 38 যখনই আপনি উল্লেখ করতে যাবেন তখন আপনার অভিপ্রায় লাগবে, ইন্টেনশন লাগবে। ইন্টেনশন ছাড়া এগুলো আপনি ইউজ করতে পারবেন না। আপনাকে ইন্টেনশন দেখাইতে হবে কি, মানে 4 জন ডাকাত, 4 জন হচ্ছে দস্যু। এখন দস্যুতা করতে গেছে তার মানে কি তাদের একটা ইন্টেনশন ছিল, তাদের একটা ইন্টেনশন ছিল। এখন প্রশ্নে যদি একটু উল্লেখ করে দেয় যে প্রত্যেকের হাতেই কারো হাতে রড ছিল, কারো হাতে ছোরা ছিল, কারো হাতে আগ্নেয়াস্ত্র ছিল, এটা যদি থাকে তার মানে কি আগ্নেয়াস্ত্র কি এমনি এমনি নিয়ে যাবে ভাই? একটা ছোরা কি এমনি এমনি নিয়ে যাবে? তার মানে কি দস্যুতা করতে যারা যাচ্ছে তার সাথে মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছে এবং মারাত্মক অস্ত্র শস্ত্র নিয়ে যায় বাধা প্রদান করলো, তাকে খুনও করলো। আপনি অবশ্যই 34 অ্যাড করবেন এখানে। আর 35টা আপনি করতে পারেন। 35টা সাধারণত সবচেয়ে ভালো, 35-এর সবচেয়ে ভালো ইউজ হয় ইয়াতে ভাই, আপনার ধরেন বেআইনি সমাবেশ করতেছেন, তো বেআইনি সমাবেশের মধ্যে বেআইনি সমাবেশ তো হাজার হাজার মানুষও করতে পারে, শত শত মানুষ করতে পারে। এখন শত শত মানুষের মধ্যে 5 জন ব্যক্তি বা 10 জনের একটা গ্রুপ, ওদের টার্গেট ছিল যে আমরা এনসিপি নাহিদরে মারবো। এখন অপরাধমূলক জ্ঞান, বেআইনি সমাবেশ করতে গেছে হাজার হাজার মানুষ, সবাই কিন্তু এই খুন মন এগুলোর সঙ্গে তাদের মাথাটা খাটাবে না। মাথাটা শুধু কাটাবে এই যে ওই 10 জন, ওই 10 জনের টার্গেট ছিল আমরা বেআইনি সমাবেশের সদস্য তো হবই, হওয়ার পর তাকে খুনও করবো। তাহলে যে ক্রিমিনাল নলেজ, এই যে ক্রিমিনাল নলেজের জন্য এখানে আপনি 35 সংযুক্ত করে দিতে পারবেন। যে 10 জনের ওটা ডিফেন্স না, আপনার কথাটা যুক্তি আছে, ওটা ডিফেন্স তো সেই ক্ষেত্রে তাহলে আমরা যদি 7 জনের নিচে যদি ধরেন আপনি অস্ত্র শস্ত্র নিয়ে বা কোনো কিছু নিয়ে যদি দস্যুতা করে কোনো একজন যদি মারে তাহলে 34 দিয়ে 302 দিয়ে শাস্তি হবে আর কি, প্রত্যেকের দায় নিরূপণ করতে হবে, তাহলে 34 302 এবং আপনি ক্লিয়ার হলো বিষয়টা। হ্যাঁ দাদা দস্যুতার জায়গাটাও ক্লিয়ার করবেন। দস্যুতা আপনি কোথায় হচ্ছেন 390 392 যে দস্যুতার শাস্তি, এবং মারাত্মক অস্ত্র শস্ত্র হইলে আপনি কত মনে হয় 393 না, সরি 393 বলতেছি, 93 শাস্তিগুলো একটু পড়তে হবে দাদা আমাদের। আচ্ছা যাক ওই দিকে যখন যাবো তখন ক্লিয়ার হবে, মেলা দিন থেকে দেখা নাই তো। হ্যাঁ তাহলে ভাই দস্যুটা উল্লেখ করবেন, শুধু দস্যুতা না, আপনি ধরেন ইয়া করতে গেলেন, আপনি আর কি আছে গ্রহণ
বল প্রয়োগ গ্রহণ করতে গিয়েও আপনি বল প্রয়োগ গ্রহণ সাধারণত তাৎক্ষণিক হয় না। দস্যুতার সংজ্ঞাটা আমরা কি, তাৎক্ষণিক মৃত্যু সঞ্চার করতে হবে, তাৎক্ষণিক ভীতি সঞ্চার করতে হবে। কিন্তু আপনি যে বল প্রয়োগ গ্রহণ করতেছেন ওটা কিন্তু তাৎক্ষণিক বিষয় না। আমরা বলি না যে চিন্তায় মিন্তা এগুলো না, এই চিন্তা এগুলো হচ্ছে ওয়ান কাইন্ডস অফ দস্যুতা, এটা দস্যুতার মধ্যে পড়বে। আর আপনি যে কি বললাম বল প্রয়োগ গ্রহণ যেটা এক্সটর্শন, এই এক্সটর্শনটা হচ্ছে যে আপনাকে ভীতি সঞ্চার করবে। এক্সটর্শন আপনি চিঠি দিয়েও হতে পারে, এক্সটর্শন টেলিফোন, এই যে কে যেন বলে নাই যে চিটাগাঙে একজন ইয়া করছে, চাঁদা চাইছে 2 কোটি টাকা আর প্রতি মাসে 10 লক্ষ টাকা করে দিতে হবে, এই ডিশ ব্যবসা এই ব্যবসা, এটা হচ্ছে এক্সটর্শন। এটা কিন্তু দস্যুতা না। দস্যুতা মানে আপনাকে তাৎক্ষণিক ভীতি সঞ্চার করতে হবে। আর এক্সটর্শন হচ্ছে যে একটু রয়েস হয়ে আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনার আমি সন্তানের ক্ষতি করব, এইরকম একটা হুমকি দেয়া, এটা হচ্ছে এক্সটর্শন। তাহলে এক্সটর্শন হুমকি দিল, সে অলরেডি যেদিন হুমকি দিল পরের দিন দেখা গেল যে খুন করে ফেলল। এক্ষেত্রে আপনি ডাইরেক্ট 302 দিতেই হবে। এক্ষেত্রে আপনি এই যে 34টা তো এই জন্যই 34 আর 149 35 নাম্বার, আপনি 38 নাম্বারও দিতে পারেন, 37 নাম্বার দিতে পারেন। এগুলো হচ্ছে যে কানেক্ট করা, ব্যক্তি টু ব্যক্তি কানেক্ট, কিভাবে কানেক্ট করা যায়। তাহলে আমরা 35টা একটা স্পেশাল জিনিস পাইলাম যে বিশেষ জ্ঞান থাকতে হবে, অর্থাৎ মিস অ্যাপ্রিপিয়েশন। মনে করেন আপনি এই যে কমন ইন্টেনশনের জায়গায় কিন্তু 35 লাগতে পারে। কিভাবে লাগতে পারে? কমন ইন্টেনশন করলেন আপনি 10 জন ব্যক্তি, যে 10 জন ব্যক্তি কমন ইন্টেনশন করলেন যে সরি যে একটা জিনিস বলি, 10 জন ব্যক্তি একটা 10 জন ছেলে একটা ইয়া করলো যে একটা মেয়েরে তারা হচ্ছে যে মানে নৈতিক স্খলন বা অনৈতিক কাজ করবে, তো 10 জন ইয়া করলো। এখন 10 জনের মধ্যে 3 জন ব্যক্তির ইয়া ছিল যারা নৈতিক স্খলন এটা করার পর তাকে হত্যা করবে। তাহলে 3 জনের ইয়া ছিল হত্যা করবে, আর 10 জনেই কিন্তু অনৈতিক কাজের জন্য তারা স্থির করছিল। এর মধ্যে আবার 3 জনের টার্গেট ছিল যে না আমরা হত্যাও করব। তার মানে কি 10 জনের মধ্যে 7 জনের হবে এই যে 34 অনুযায়ী শুধুমাত্র রেপের শাস্তি, আর বাকি যে 3 জন ওদের এই যে 35 ধারায় কানেক্টেড করে ওদের শাস্তি হবে যে 302 এর শাস্তি। তাহলে 34 আর 35 এটা আমরা বলছি, 34 হচ্ছে কমন ইন্টেনশন, 35 হচ্ছে যে ও যে নলেজ, স্পেশাল নলেজ থাকতে হবে বা ক্রিমিনাল নলেজ থাকতে হবে এরকম। আর 36টা হচ্ছে যে যে কোনো একজন কোনো কাজ করা বা কার্যবিরতি দেয়। 36টা কিন্তু মাস পিপল না, 36টা কিন্তু জয়েন্ট লাইবিলিটি তৈরি করে না। 36 আবার কোনো মানে অন্য মামলা ইয়ার সঙ্গে দিতে পারবে। 36 একটাই ব্যক্তি, ওই একটা ব্যক্তি একটা দায়িত্ব ছিল যে একটা ব্যক্তিকে সেবা শুশ্রূষা করা, মনে করেন একটা রোগীকে দেখভাল করা। এখন সে কি করছে, রোগীর যন্ত্রণা আর ভালো লাগে না, তো একবেলা খাবার দেয় একবেলা দেয় না, একবেলা ওষুধ দেয় একবেলা দেয় না, অর্থাৎ কিছু কাজ করে কিছু কাজ থেকে বিচ্যুতি দেয়। এইভাবে রোগীকে আগে মেরে ফেললে ও এটাও অপরাধের মধ্যে পড়বে। অর্থাৎ মানে তাৎক্ষণিক যদি নাও বোঝা যায়, মনে করেন একটা মানুষকে ডাইরেক্ট চাকু ছুরি দিয়ে মারে, তা আপনি বুঝতেই পারলেন যে চাকু ছুরি দিয়ে মারছে, কিন্তু এই যে দীর্ঘদিন তাকে একবেলা খাবার দেয় একবেলা দেয় না, এভাবে তাকে উইক করে দুর্বল করে মেরে ফেললো। সুতরাং এটাও আপনি 36 ধারা এটা কানেক্ট করবেন। তার যে এই যে দীর্ঘদিনের অপকর্মটা আপনি 302 ধারায় দিলেন, মনে করেন 302 ধারা দিয়ে এখানে 36 ধারাটা অ্যাড করবেন। কেন অ্যাড করবেন? তার দায়িত্ব ছিল যে এই কাজটা করার, কিন্তু সে কিছু অংশ কাজ করছে কিছু অংশ করে নাই। এই 36 হচ্ছে ওই কারণে অ্যাড হবে। তাহলে 34, 35, 36 আমাদের মনে হয় ক্লিয়ার। আর
37টা হচ্ছে যে একটা অপরাধের আমরা রেস গেস্টি নীতি আমরা পড়ছি সাক্ষ্য আইনে 6 ধারা। একটা অপরাধের বিভিন্ন অংশ, এক অংশ এ করলো, এক অংশ ও করলো, এক অংশ ওয়াই করলো, এক অংশ জেড করলো, কিন্তু টার্গেট তাদের একটাই, একটা ব্যক্তিকে খুন করবে। এই জন্য কেউ অস্ত্র আগায় দিল, কেউ দেখা গেল যে তার গলা চিপায় ধরলো, কেউ মারলো, কিন্তু সবার টার্গেট ছিল কি তাকে হত্যা করা। তাহলে এটা হচ্ছে 37 ধারায় কানেক্ট হবে তখন। অর্থাৎ তাদের মধ্যে যে জয়েন্ট লাইবিলিটি, আপনি তো কোন একটা ধারা দিয়ে তাদের জয়েন্ট লাইবিলিটিটা খুন করছে একজন ব্যক্তি, তাহলে আপনি 302 যদি দেন, 302 একজনের শাস্তি পাবে। কিন্তু ওদের সঙ্গে যখন কানেকশন সৃষ্টি করে দিবেন, আপনি আছে না কনজুগেশন ভার্ব যেগুলো আছে পার্টিসিপেন্ট, এই 34, 35, 37, 38 এগুলো 149 এগুলো হচ্ছে যে ওই জিনিস, জোড়া লাগানো জিনিস। এক অপরাধের সঙ্গে আরেক অপরাধ, এক অপরাধের সঙ্গে আরেক অপরাধীকে জোড়া লাগাবে। আর 38 বলা হচ্ছে যে এখানে আবার 38টা ওই ইয়ার সাথে সম্পর্কিত। একটা যেটা বলতে চাইছিলাম, আপনারা তো দাদা তো বলে দিল যে ওটা ইয়া থেকে আসছে, কি বলে আপনার 300 ধারার যে 1 নাম্বার যে একটা যে ব্যতিক্রম আছে, ওই ব্যতিক্রম থেকে ওই বিজেএস এর ওই প্রবলেম দিকটা আসছে। ঠিক আছে, ওটা আসছে, কিন্তু 38 সঙ্গে আপনি এটা কানেক্টেড করে দিতে পারবেন। 38 কি বলছে? যে অপরাধমূলক কার্যে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হবে। তাহলে আপনার ওই যে ওই কাজটা যে সংগঠিত হইলো, দুইজন ব্যক্তি এ বির মধ্যে মারামারি করতেছে, সি পিস্তল লাগাই দিল, তাহলে সির মোটিভটা কি ছিল? সির মোটিভ ছিল হত্যা করা, আর এর মোটিভ ছিল যে শুধুমাত্র মারামারি করবে, যে জিতে, মারামারি করে একজন না একজন তো হারবে, একজন জিতবে, ওটাই বাহাবা। সো এই 38ও কিন্তু ওটা কানেক্টেড। দাদা বুঝতে পারছেন 38টা? ভাই আমি একটু বিস্মৃতি হয়ে গেছে তো, আমি মনোযোগ দিতে পারিনি। আচ্ছা, তাহলে আর কি করবেন, ঠিক আছে। তাহলে যে 34, 35, 36, 37 এবং 38 এটা হচ্ছে জয়েন্ট লাইবিলিটি তৈরি করে, 36 জয়েন্ট লাইবিলিটি তৈরি করে না। এটা অনেক সময় দিলাম ভাই, এই কারণে দিলাম যে এই জায়গাটা বেসিকটা ক্লিয়ার হওয়া দরকার। অপরাধের সংজ্ঞাটা একটু দেখে নেবেন, বিশেষ আইনের সংজ্ঞা একটু দেখে নেবেন। 41 আছে, অপরাধের সংজ্ঞা আছে কত? 40। যেহেতু অপরাধ নিয়ে আমাদের কথাবার্তা, সুতরাং অপরাধের সংজ্ঞাটা দেখবেন। গুড ফেইথের সংজ্ঞাটা মাস দেখবেন 52-তে। গুড ফেইথ আসলে কাকে বলতেছে? তাহলে উইথ ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন। কেউ যদি উইথ ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন, অর্থাৎ যথাযথ মনোযোগ সহকারে কোনো কাজ করে, তাকেই আমরা কি বলি? গুড ফেইথ বলি। গুড ফেইথের সংজ্ঞা আছে 52-তে। গুড ফেইথ ছাড়া, বিশেষ করে তামাদি আইনের যে জিনিসগুলো, তারপর মনে করেন ইখতিয়ার বিন আদালত বলেন, আর বলেন হচ্ছে যে বিভিন্ন প্রকার জায়গায় আমরা গুড ফেইথটা পাবো। যে কোনো একটা অপরাধ আপনি যদি গুড ফেইথে করেন, ভাই জি জি, আমি তো কথা বলছি কি, ওই যে বুথ থেকে জায়গায় প্রায় শুনি সবাই একই ভাবে বলে যে যথাযথ মনোযোগ এবং সতর্কতা সহ কাজ করাকে বুথ ফেক বলে। জি কিন্তু আসলে উল্টোটা, যথাযথ মনোযোগ এবং সতর্কতা অবলম্বন না করে কোনো কাজ করাকে বলে হয় বুথ ফেক। সতর্কতা ছিল না, জিনিসটা হবে না ভাই, আমার জানার মধ্যে, তাই না ভাই না না না, আপনি মনে হয়, আমি বলি ভাই, ইংলিশ অংশটা বলি। আপনি আমি তো ভুল হচ্ছে তাহলে। নাথিং ইজ সেড, ভাই ইংলিশ দেখেন, নাথিং ইজ সেড টু বি ডান অর বিলিভ ইন গুড ফেইথ হুইচ ইজ ডান বিলিভ উইদাউট ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন। যখন আপনি ওটাই মানে, যখন উইদাউট ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন ছাড়া যখন কোনো একটা কাজ করবে, সেটা গুড ফেইথ বলে বিবেচিত হবে না, এটা বলছে ভাই। আর এখানে বলছে
মানে কোনো কাজ যদি মানে ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশনে যদি না করে, তাহলে সেটাকে গুড ফেথ বলা যাবে না। গুড ফেথ আপনি তাকেই বলতে পারবেন যেখানে উইথ ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন থাকবে, অর্থাৎ যথাযথ আন্তরিক বিশ্বাস এবং অ্যাটেনশন, মনোযোগ এটা থাকবে। এটা যদি থাকে কোনো কাজে, তাকে আমরা গুড ফেথ বলবো। আর উইদাউট ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন এটাকে আমরা গুড ফেথ বলবো না। সংজ্ঞাতে এটাই বলছে ভাই আবুল কালাম ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা সংজ্ঞার পাঠটা শেষ করলাম। শাস্তির পাঠটা খুবই সিম্পল একটা জিনিস। শাস্তি যে 5টা আছে ওটা আপনারা আমরা সবাই জানি, ওটা নিয়ে আলোচনার কিছু নাই। কিবরিয়া ভাই শুনেন, ওই গুড ফেথ করতে গেলে আপনার বাংলাটা যে এমন ভাবে দিছে, মানে ওই কালাম ভাই যে কথাটা কই, এই বাংলাটা একটু পড়ি দেখেন না, মানে এত পেঁচাইছে যে সহজ জিনিসটা মানে উল্টা পাশে লেখিয়ে এটা বিভ্রান্তি সৃষ্টি করছে আর কি। এই কারণে কালাম ভাই কিন্তু ওই কথাটা বলছে। আর বাংলাটা পড়ি যান, আপনি সহজে বললেন যে বিলিভ উইদাউট ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন, মানে ডিউ কেয়ার অ্যাটেনশনটা যদি হয় সেক্ষেত্রে হবে না জি, আপনার ওই, কিন্তু এখানে তো বাংলাটা পড়েন না, মূল বই পড়েন না, দেখেন না, সেই জন্য ইয়াটা লাগি যায়, উল্টা পাল্টা লাগে। এটা দরকার নেই, দরকার নাই, জিনিসটা বুঝতে পারছি আমি। সময় নষ্ট করার দরকার নেই। ঠিক আছে, মানে সামনে আগে বুঝতে পারছে সবাই সরল বিশ্বাস কোনটা, কিন্তু ওই কিছু বিষয় মানে ইয়ে করে দিচ্ছে তো, মানে বুঝে আমাদের কঠিন হয় বাংলা। দাদা, আচ্ছা জানা আগে জানা একটু ডিস্টেন্স। শাস্তি থেকে যে অপরাধী আসুক, শাস্তি কত প্রকার, শাস্তি কি, কোনটা সশ্রম কোনটা বিনাশ্রম, শাস্তির ভগ্নাংশ কিভাবে হবে, ওই যে এটা আপনার দেখবেন যে শাস্তির ভগ্নাংশটা কিভাবে হবে, যাবজ্জীবনের 57 নাম্বার, ক্ষমা প্রদর্শন, ট্রমা প্রদর্শন, এই সংক্রান্ত প্রশ্ন আসলে আমরা এমসিকিউ যেহেতু প্রিপারেশনে পারবো। এখন অর্থদ্বন্দ্ব হইলে এখানে একটু ক্লিয়ার রাখবেন যে একটা প্রবলেমেটিক দিয়ে দিতে পারে যে একটা অর্থদ্বন্দ্ব হইলো, অর্থদ্বন্দ্ব হওয়ার পর তার হচ্ছে যে তার সাজাও হইলো এবং মানে সাজা জরিমানাও হইলো। এখন জরিমানা সে দিতে পারতেছে না, এখন জরিমানাটা কিভাবে নির্ণীত হবে এবং কত পরিমাণে নির্ণীত হতে পারে, সর্বোচ্চ কত বছরের মধ্যে জরিমানাটা শোধ করতে পারে, আইনের উল্লেখপূর্বক লেখুন, একটা প্রবলেমেটিক দিয়ে দিল। তখন কিন্তু আপনাদের 63 আনতে হবে যে জরিমানার পরিমাণ, অর্থদণ্ড আর হচ্ছে কারাদণ্ড যদি একসঙ্গে হয়, তারপরে অর্থদণ্ড অনাদায়ী কারাদণ্ডের পরিমাণ অসীম হতে পারে কিন্তু অত্যধিক হবে না। তাহলে এই জিনিসটা আমাদের দিতে হবে। তারপরে আবার 65 যায় দেখবেন যে কারাদণ্ড অনাদায় যে কি বলে অর্থদণ্ড যে কারাদণ্ড, সেটা 1/4 বেশি হবে না। আবার 67 যায় দেখবেন শুধুমাত্র যদি অর্থদণ্ড হয় তাহলে 50 টাকা হইলে 2 মাস, 51 থেকে 100 টাকা 4 মাস, 101 টাকা থেকে উপর যত টাকাই হোক না কেন 6 মাস। অর্থাৎ শুধুমাত্র যদি আপনার অর্থদণ্ড হয় তার 100 টাকা যদি উপরে হয় সর্বোচ্চ শাস্তি 6 মাস। এই জায়গাটা ছোট্ট করে একটু মনে রাখবেন, প্রবলেমেটিক দিলে দিতে পারে। আর অর্থদণ্ড 6 বছরের মধ্যে আদায় করা যায়। এই 6 বছর ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক পড়ালেখা আমরা এমসিকিউতে পড়ছি, সুতরাং এটা দরকার নাই আর যে 6 বছরটা আসলে কিভাবে আমরা দিব। তাহলে মেইনলি সময় পাবো হচ্ছে 6 বছর, এবং যদি 6 বছরের বেশি কোনো কারাদণ্ড হয় তাহলে ওই কারাদণ্ড যতদিন চলবে, মনে করেন কারো 14 বছরের কারাদণ্ড হলো, 14 বছরই সময় পাবে অর্থদণ্ড পরিশোধ করার। আর অর্থদণ্ড পরিশোধ করা মাত্র তাকে রিলিজ দিতে হবে। কেউ যদি হাফ দেয়, মনে করেন অর্থদণ্ড হলে 5,000 টাকা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড, সে 3 মাস খাটার পর 2500 টাকাতে সে বের হতে পারবে। সো এটা ছোট্ট করে একটু মনে রাখেন, নির্জুল কারাবাস আসবে না। এরপরে রাইট অফ প্রাইভেট ডিফেন্স, এটা আমাদের বেশ ভালোভাবেই পড়ছি। 76 হচ্ছে আইন বলে বাধ্য। এগুলো আবার কিওয়ার্ড মনে রাখতে হবে যদি মনে রাখতে চান। আইন বলে বাধ্য, আপনি ওই যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনী নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যদি তার আন্ডার কমান্ডকে কোনো আদেশ দেয় তারা করবে, তাহলে আন্ডার কমান্ডের কোনো অপরাধ হবে না। বিচারকের কাজ 77, এটা আমরা জানি। বিচারকের আদেশ বলে কোনো কাজ করলে 78, এটাও আমরা জানি। 79 একটু দেখতে হবে 79টা আসলে কি। 79টা বলছে যে জাস্টিফাই বাই ল মিস্টেক অফ ফ্যাক্ট। তাহলে আমরা একজন মানুষ হিসাবে যেহেতু আপনাকে
অনেকগুলো পাওয়ার দিছে, অনেকগুলো আপনার আইনে অনেক পাওয়ার দিছে। যেমন আপনি নিজের জীবনকে বাঁচাতে যেমন রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইউজ করতে পারবেন, অন্যের জীবন বাঁচাতেও রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইউজ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আপনি তার জীবনকে বাঁচাইতে পারবেন, আপনি না হইলে তাকে মেরেই ফেলবে, তাহলে আপনি তাকে বাঁচানোর জন্য, অর্থাৎ ভিকটিমকে অপরাধীকে অপরাধী হিসাবেই চিহ্নিত করতে হবে। আপনি রাইটের ইয়ার করার সময় এত করুণা মরুণা দেখা, মানে অত আবেগ বা কাইন্ড মন দিয়ে দেখলে হবে না। অপরাধী ইট তুলতেছে মাথায় দেওয়ার জন্য, আপনি একটা ইট তুলে তার মাথায় দিয়ে দিলেন, এটা অপরাধ না। তো জাস্টিফাই বাই ল ওটাই আপাত দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে আপনার মনে হচ্ছে যে একটা লোক আরেক লোককে যেহেতু মারতেছে, আমি ওখানে একটু সেভ করি, এটাই হচ্ছে জাস্টিফাই বাই ল। কিন্তু জাস্টিফাই বাই ল করতে যায় আপনি যদি অপরাধীকে ঠিক মতো মারেন, তাহলে কিন্তু অপরাধ হচ্ছে না। কিন্তু আপনি যদি মিস্টেক অফ ফ্যাক্ট করে ফেলেন, মানে জাস্টিফাই বাই ল আপনি ঠিক আছে নিজেকে মনে করলেন আপনি জাস্টিফাই বাই ল, কিন্তু আপনি মিস্টেক অফ ফ্যাক্ট করলেন। কি করলেন? যাকে মারার কথা তাকে না মেরে আপনি ভুল করে আরেকজনকে মারছেন, তাহলে এটা আপনার অপরাধ হবে কিনা? 79 বলছে যে এটা আপনার অপরাধ হবে না। যদি আপনি জাস্টিফাই বাই ল প্রমাণ করতে পারেন, আর সেখানে মিস্টেক অফ ফ্যাক্টও যদি প্রমাণ করতে পারেন, তাহলে আপনার এটা অপরাধ হবে না। আপনি খুন করেন আর যাই করেন, তাহলে আপনি যদি জাস্টিফাই বাই ল এবং মিস্টেক অফ ফ্যাক্ট প্রমাণ করতে পারেন, সেটা অপরাধ হবে না। এটা একটু বোঝার আছে ভাই, বুঝছেন তো নাকি? ইব্রাহিম ভাই একটু উদাহরণটা পড়েন তো উদাহরণ লাগবে না তো, খালি সময় লাগে দাদা, সময় নষ্ট দাদা। মনে করেন দুইটা ব্যক্তি মারামারি করতেছে, দুইটা ব্যক্তির একজন ছিল দস্যু আর একজন ছিল ভালো মানুষ। দস্যু যায় ভালো মানুষকে মারতেছে, ভালো মানুষটা তার হাতে একটা রড পাইছে, ওই রড তুলে তাকে বাড়ি দিচ্ছে। আপনি পথচারী, আপনি ওই দিক দিয়ে যাচ্ছেন, যাওয়ার পর আরে একটা মানুষ রড দিয়ে বাড়ি মারতেছে কেন? আপনি দূর থেকে একটা ইট তুলে ওই লোকের মাথায় দিলেন, ওই লোক পড়ে গেল, জখম হইলো বা মারা গেল, যাই হোক। পরবর্তীতে দেখা গেল যে আসলে যে ব্যক্তিকে মারতেছিল ওই ব্যক্তি ছিল দস্যু, ওই ছিল কালপিট, কিন্তু আপনি ভালো মানুষকে মারলেন, ভালো মানুষকে মারলেন। এখন আদালতে যে আপনি প্রমাণ করতে পারেন আমি জাস্টিফাই পাইলো, আমি যাই দেখলাম, রাস্তাতে যাচ্ছিলাম, দেখতেছি একজন লোক আরেকজনকে রড দিয়ে মারতেছে, সে মেরেই ফেলবে, তখন আমি তাকে ইট দিয়ে মাথায় আঘাত করছি, তাহলে আপনি এখানে সাতক্ষণ মাপ, এটা আপনার কোনো অপরাধ হবে না। এটাই হচ্ছে জাস্টিফাই বাই ল, মিস্টেক অফ ফ্যাক্ট। এটা এটা উদাহরণ পড়া লাগবে না দাদা, যেটা আসবে দিতে পারবেন। আচ্ছা, এরপরে সহজ জিনিস, আইনানুগ কাজ করতে যাই, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, 80 এটা আমরা পারি, 81 ওটাও আমরা পারি। যে আপনারা কি যেন একটা বলতেছেন যে কোন লিবিয়ানা কোথায় যায়, তো সবাই মারা যাচ্ছে, তো দুইজন লোক মেরে বাকি ওই দুজনের লোকের মাংস খেয়ে সবাই বেঁচে গেছিল। তো এটা সবই প্যাথেটিক, তবে তবুও আদালত এটাকে সফট কর্নার দেখাছিল। তো এটা হচ্ছে যে আপনার বড় ক্ষতিকে যদি আপনি সেভ করার জন্য ছোট ক্ষতি যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলে 81 ধারাটা আপনার জন্য, ওটা আপনি সেভ হবেন। আর 82, 83, 9 বছর আর 12 বছর এটা আমরা জানি, করার দরকার নাই। 84 অপ্রকৃতস্থ ব্যক্তি, অপ্রকৃত ব্যক্তির কাজ অপরাধ না। তাহলে পাগল যদি তাকে মেরে ফেলে তাহলে অপরাধ না। এখন পাগলকে যদি আপনি মারেন, পাগল আপনার মারতে আসছে, আপনি পাগলকে মেরে ফেললেন, ওটা অপরাধ না। পাগল এমন একটা মানুষ, ও যাকে মারবে সেটাও অপরাধ না, ওকে মারলেও অপরাধ না। ওকে মারলে কখন অপরাধ না? যখন ও আপনাকে মারতে আসে, ওকে আপনি মারলেন, তাহলে পাগলের বিরুদ্ধে রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইউজ করা যাবে। আচ্ছা, 85তে বলা হচ্ছে যে ইনটক্সিকেট, যদি ইচ্ছার বাইরে ইনটক্সিকেট করে, তাহলে ইচ্ছার বাইরে যদি মাদকাসক্ত হয়, মদ্যপান করে যদি মাতলামি শুরু করে,
তাহলে যে ব্যক্তিরা তাকে ইনটক্সিকেট করছে তারা অপরাধী হবে, কিন্তু ওই ব্যক্তি অপরাধী হবে না। কারণ কি? কারণ হচ্ছে ওদেরকে আপনি অ্যাবেটমেন্টে ঢুকাই দিতে পারবেন। তারা ওই অপরাধটা সংগঠিত করার জন্য এই ব্যক্তিকে মাদকাসক্ত করছে, মাদকাসক্ত না হলে ওই ব্যক্তি ওই কাজটা করতো না। সুতরাং যারা তাকে মাদকাসক্ত করছে তারা অপরাধী হবে, কিন্তু যে ব্যক্তি মাদকাসক্ত হয়, ইচ্ছার বিরুদ্ধে মাদকাসক্ত হয়ে কোনো অপরাধ করবে, সে কোনো অপরাধী হবে না। 85 86 আবার এই যে আমার জেনারেল এক্সেপশনের ব্যতিক্রম যদি আমরা বলি, 86 কিন্তু অপরাধ হবে যদি আপনি নিজ ইচ্ছায় যদি প্রমত্ততা গ্রহণ করেন, অর্থাৎ নিজ ইচ্ছায় যদি আপনি টক্সিকেশন মদ্যপান করেন, করে নিজ ইচ্ছায় আপনি মাতলামি শুরু করলেন, আপনি অন্যায় অপকর্ম করলেন, তাহলে কিন্তু অপরাধ হবে। তখন আর এই যে মাতলামির দোহাই দেওয়া যাবে না। আচ্ছা, আবার কিছু জিনিস আছে যে লাইসেন্স প্রাপ্ত মাতাল আছে না, বারে যায় মদ পান করে। তো বারে যায় মদ পান করে, বারের ওই জায়গায় সে সেফ, ওই জায়গায় যা করুক তা করুক সেটা তাদের বিষয়। কিন্তু বাইরে এসে তারা এমন একটা কাজ করলো যে কাজ মাতাল ছাড়া আসলে করতে পারে না, এটা অপরাধ হবে। তাহলে 86টা কিন্তু অপরাধ আমাদের হবে। এটা কিন্তু মনে রাখেন যে জেনারেল এক্সেপশন মানে সব জায়গায় অপরাধ থেকে মাপ না, 86-র আওতায় পড়লে তার অপরাধ হবে। আবার 87 বলা হচ্ছে যে এটা একটু ডিফারেন্ট, যে অজ্ঞাত একটা কাজ দুই বন্ধু মিলে খেলতেছে, দুইজনেই জানে না। একজন আরেকজনকে বললো যে বন্ধু, আমি তো বিশাল একটা জাদুর কৌশল শিখছি। কি জাদুর কৌশল শিখছ? আমার 4 হাত পা বেনে পানিতে ফেললে তো আমি উঠে আসতে পারবো। এই খেলা খেলতে যায় মানে তারা আর উঠতে পারে নাই। তবে এই উদাহরণটা এখানে যায় না, কি কারণে যায় না? এটা ইয়াতে পড়বে আপনার ওই 300 ধারার যে একটা ব্যতিক্রম আসে না, ওই 5 নম্বর ব্যতিক্রম, ওই আওতায় পড়বে। অর্থাৎ ওখানে কালপাবল হোমিসাইড হবে। কিন্তু এটা রেহাই পাইতে গেলে আপনাকে মনে করেন তরবারি খেলতেছে দুই বন্ধু, তরবারি খেলতে 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 একজন আরেকজনের পেটে তরবারিটা ঢুকে গেছে অনিচ্ছাকৃত, এটা অপরাধ হবে না যদি সেটা খেলা হয়। আবার যদি সেখানে ইন্টেনশন এগুলো যদি প্রমাণ করা যায় তাহলে তো হবে। 88 ডাক্তারের কাজ, এটা আমরা জানি। 89 হচ্ছে যে এটা একটু করতে হবে, যে 12 বছরের কম বয়স্ক শিশু, আবার আনসাউন্ড মাইন্ড। তাহলে 12 বছরের কম বয়সের শিশুর যদি সম্মতি, ওই শিশুরা তো সম্মতি কাউন্ট হবে না 12 বছরের কম যদি হয়। আবার আরো আমরা সম্মতি পাই, দেখবেন যে ও যে কিডন্যাপিং ক্ষেত্রে আইনগত অভিভাবক থেকে যখন কিডন্যাপিং করে, ছেলেদের ক্ষেত্রে বয়সটা 14, মেয়েদের ক্ষেত্রে বয়সটা কিন্তু 16। আবার 89-এ আমরা পাচ্ছি যে 12 বছরের কম বয়স্ক কোন শিশু এর মঙ্গলনার্থে যদি অভিভাবক কোনো সম্মতি দেয় তাহলে সেটা অপরাধ হবে না। অথবা আনসাউন্ড মাইন্ড, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন, তাদের চিকিৎসা বা অন্য কোনো প্রয়োজনে যদি কোনো অনুমতি দেয়, এই অনুমতি দেওয়ার পর তারা চিকিৎসা করলো, অপারেশন করলো, তারা মৃত্যুবরণ করলো বা কোনো দুর্ঘটনা ঘটলো, এটা ওই অভিভাবকের অপরাধ হবে না। আর ডাক্তারের তো 88 অনুযায়ী হবে না, ডাক্তার তো আগেতেই, ডাক্তার আর বিচারক তো আগে থেকেই মাপ। কিন্তু 12 বছরের জায়গায় 12 বছর যদি হয়, এখানে 12 বছরের কম বলছে, তাহলে 12 বছর যদি হয় অপরাধ হবে, 13 বছর যদি হয় অপরাধ হবে। তাহলে 12 বছর থেকে উপর দিকে হইলে কিন্তু ওই শিশুর কনসেন্ট নিতে হবে, যদি শিশুর আপনি ইয়া করেন, অপারেশন করেন। সো এটা ইম্পর্টেন্ট। তখন এটা মনে করার কারণ নাই যে 18 বছরের উপর তো সাবালক, 18 বছরের নিচেরও নাবালক, তাহলে নাবালকের দায়ভার ইয়া হবে। নো, এই আইনে যেটা বলা আছে 89-এ, যে 12 বছর বয়সের নিচে হইলে অনুমতিটা গ্র্যান্ট হবে, 12 বছরের উপরে হইলে অনুমতিটা গ্র্যান্ট হবে না। সুতরাং এটা আপনি আদালতের ঘাড়ে ফেলে দিতে পারেন, তখন আদালত থেকে অনুমতি নিতে পারেন, আদালত সেখানে সিদ্ধান্ত দিবে, সেটা আইনি বিষয়।
কিন্তু 12 বছরটা আমাদের এখানে মনে রাখতে হবে, এখান থেকে প্রবলেম দিয়ে দিতে পারে, যে বলে দিতে পারে যে 12 বছর 6 মাস একটা বয়স বাচ্চা, সে গুরুতর ক্যান্সার রোগে আক্রান্ত, সে হচ্ছে যে কথা বলতে পারতেছে না, তাহলে তার একটা অপারেশনের দরকার হবে। তার অপারেশনের ডাক্তার আবার অভিভাবকের অনুমতি বা ওই শিশুর অনুমতি ছাড়া অপারেশন করবে না। তখন এখানে কিভাবে কি হবে? তখন কিন্তু 89 অনুযায়ী কোনো সমাধান নাই, কারণ 12 বছর 6 মাস বয়স, তার মানে অভিভাবক সেখানে সম্মতি দিতে পারে না। এখানে রাস্তা দুটা, একটা হচ্ছে আদালত, আরেকটা রাস্তা আছে 92 নাম্বার সেকশন। 92 নাম্বার সেকশন বলছে যে সম্মতি ব্যতি রেখে কোন ব্যক্তির মঙ্গলনার্থে সৎবিশ্বাসে কাজ। তাহলে তখন আমাদের দিতে হবে কিন্তু 92 নাম্বার সেকশন। এই জন্য এই জায়গা থেকে প্রবলেম আসলে মাথা ঠান্ডা করে সেকশনটা আইডেন্টিফাই করতে হবে, তাছাড়া কিন্তু ভুল হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে 90 যেটা বলছে যে মনে করেন এই যে অনুমতিটা নিলেন, এই অনুমতি যদি প্রতারণার মাধ্যমে হয়, ভীতি সঞ্চার করে হয়, তাহলে কিন্তু এটা আবার অপরাধ হবে, এটাই বলছি। তাহলে 90 আবার অপরাধ হবে। এর আগে আমরা পাইলাম 86 তো অপরাধ হবে যদি ইচ্ছা করে মদ্যপান করে আবার বা নেশা করে। 90 আবার অপরাধ হচ্ছে যখন এই যে অনুমতিটা 88 অনুমতি লাগতেছে, তারপরে আমাদের অনুমতি 87-তে অনুমতি লাগছে, তারপরে 89 অনুমতি লাগছে। তাহলে এই অনুমতিগুলো যদি প্রতারণার মাধ্যমে হয়, ভয় ভীতি দেখিয়ে হয়, তাহলে কিন্তু আবার অপরাধ হবে। এটা তাহলে 90 কিন্তু 90-86 এটা আলাদাভাবে মনে রাখবেন। 91 অপরাধ হবে। 91 কি? আপনি একটা ইন্ডিভিজুয়াল কাজের জন্য আপনি অনুমতি পাইছেন। মনে করেন কেউ একটা ব্যক্তি অ্যাবর্শন করতে হবে, তাহলে অ্যাবর্শন করতে হবে এ কারণে অ্যাবর্শন করতে হবে যে অ্যাবর্শন যদি না করা হয় তাহলে ওই মহিলাটা মৃত্যুবরণ করবে। কিন্তু মনে মনে অন্য কাহিনী পাকায় রাখছেন, কি এটা মহিলার জীবন সংশয়, এগুলো কোনো কারণই নাই, মহিলা দিব্যি সুস্থ, বাচ্চাও সুস্থ, কিন্তু শুধুমাত্র তার মানে অন্য কোনো কারণ দেখাইলেন। তাহলে এই যে অ্যাবর্শন করা মানে মিসক্যারেজ অপারেশন করা, এটা কিন্তু অপরাধ প্যানেল কোড অনুযায়ী। তাহলে এটাই বলছি যে শুধুমাত্র ওই মহিলার যদি উপকারান্বিত হয়, তার জীবন বাঁচানোর জন্য হয়, তাহলে আপনি মিসক্যারেজ করতে পারবেন। আদারওয়াইজ সুস্থ স্বাভাবিক অবস্থায় মিসক্যারেজ করা অপরাধ। এটা 91 বলছে। তাহলে 91 কিন্তু অপরাধ সৃষ্টি হচ্ছে, 90 অপরাধ সৃষ্টি হচ্ছে, 86 অপরাধ সৃষ্টি হচ্ছে। এরপরে 92তে আমি বলেই দিছি যে সৎবিশ্বাসের কাজ। 93 হচ্ছে যোগাযোগ। এটা আমরা বারবার বলছি যে ক্যান্সার রোগীকে আপনি বললেন যে ভাই তোমার তো ক্যান্সার, সে কথা শুনে হার্ট অ্যাটাক করে মারা গেল, এটা অপরাধ না। আচ্ছা, 94টা একটু ইম্পর্টেন্ট। 94 অপরাধ হবে, আবার অপরাধ হবেও না। মানে এমন একটা কার্য ভয় ভীতি দেখায় ওই কার্য করতে আপনি বাধ্য করলেন। একজন দরজা খুলতেছে না, গার্ড, আপনি তাকে এমন ভয় ভীতি মারধর করলেন যে না করলে তোর বাচ্চা তোর ওয়াইফ সব মেরে ফেলবো, এবার ভয় ভীতি দেখায় আপনি দরজাটা খুলে নিলেন, এটা অপরাধ হবে না। কিন্তু অপরাধ তখন হবে আপনি যদি বলে যে এই ব্যক্তিকে খুন করো, তাহলে নিজের জীবন খুন করলো, নিজের জীবন সেভ করার জন্য আরেক জীবন খুন করা যাবে না। আবার রাষ্ট্রবিরোধের যদি কোনো অপরাধ হয়, তাহলেও আপনাকে যতই বাধ্য করুক, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ হলে আপনি মরে যাবেন, কিন্তু রাষ্ট্রের কোনো ক্ষতি করা যাবে না। আবার আরেক ব্যক্তিকে হত্যার জন্য আপনাকে যতই বাধ্য করুক, যদি না মারিস তাহলে বউ বাচ্চা সব ওই যে সিনেমার ইয়ার মতো মারা গেলে যাবে, বাট হত্যা করার মতো অপরাধ করলে সে পার পাবে না। তাহলে 94 কিন্তু অপরাধ হচ্ছে। আর 95 স্লাইট হার্ম যদি হয়, তুচ্ছ চর থাপ্পড় মারলো বা হালকা একটা জিনিস ইয়া করলো, এগুলো অপরাধ হবে না।
তাহলে আমাদের জেনারেল যে এক্সেপশন, এটা কিন্তু আমরা ভালোভাবে শেষ করলাম। এই জিনিসগুলো মাথায় রাখলে প্রবলেম যাই আসুক ভাই আমরা দিতে পারবো। এরপরে যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স, বারবার পড়ছি, এটা তো পড়ার দরকার নাই। 107টা যে আমাদের তিনটা যে অ্যামেন্ডমেন্টের যে তিনটা বড় বড় উপাদান আছে। একটা ইনস্টিগেট করা। তাহলে ইনস্টিগেট কি জন্য করবে? কোন একটা কার্য করা বা কার্য থেকে বিরত থাকার জন্য ইনস্টিগেট করবে, প্ররোচনা দিবে। ইনস্টিগেট মানে কি? প্ররোচনা দিবে। তাহলে 107 ধারা অনুযায়ী অ্যামেন্ডমেন্ট হচ্ছে তিন ভাবে। একটা ইনস্টিগেট করা, একটা কনস্পাইরেসি করা, আর একটা ইন্টেনশনালি এইড করা। এটা যদিও তিনটা ছোট ছোট কথাই বলতেছি, কিন্তু ধারা কিন্তু এটা এক্সপ্লেনেশন করা, বড় বড় করে লেখা। তো আমরাও বড় বড় করে দিব। যেমন যদি আমরা ইনস্টিগেট করি, তাহলে কোনো ব্যক্তিকে কোনো কাজ করা বা না করা বা করতে বাধ্য করা অথবা করতে অতি উৎসাহী করা, যেভাবে বলি এভাবে ইনস্টিগেট করা যায়। আবার কনস্পাইরেসি কি করা যায়? কনস্পাইরেসি কিন্তু একজনও হয় না। কনস্পাইরেসি আপনি দুই বা ততোধিক ব্যক্তি লাগে। তাহলে এই যে পার্থক্যগুলো একটু কিন্তু মনে রাখবেন, যে 120-এর কর সঙ্গে 34-এর পার্থক্য করুন, কনস্পাইরেসির সঙ্গে কমন ইন্টারেস্টের পার্থক্য করুন, কনস্পাইরেসির সঙ্গে কমন অবজেক্টের পার্থক্য করুন। এই পার্থক্য কিন্তু প্যানেল করে পার্থক্য আর টিকা মাঝে মধ্যে দেয়। সুতরাং এই জিনিসগুলো প্রত্যেকটা বড় বড় বিষয় একটু মাথায় রাখতে হবে। তাহলে 107-এর যে তিনটা উপাদান আছে, এই তিনটা উপাদান ইনস্টিগেট করা, কনস্পাইরেসি করা, ইন্টেনশনাল এইড করা, এই জিনিসটা মাথায় রাখবেন। আর দুইটা এক্সপ্লেনেশন আছে। প্রথম এক্সপ্লেনেশনটা খুবই ইম্পর্টেন্ট, যে এ পারসন হু উইলফুল মিসরিপ্রেজেন্টেশন বা উইলফুল কনসিলমেন্ট, অর্থাৎ কেউ যদি মিসরিপ্রেজেন্টেশন করে অথবা কনসিলমেন্ট করে। মিসরিপ্রেজেন্টেশন কি? যেটা আপনাকে প্রেজেন্ট করার কথা সেটা না করে অন্য একটা করলেন। একটা একদল পুলিশ আসলো, পুলিশ এসে বললো যে আমাদের কাছে খবর আছে যে পার্শ্ববর্তী কোনো একটা জায়গায় ডাকাতি হচ্ছে। তখন ওই ব্যক্তি যদি ওই ডাকাতি সম্পর্কে ওয়াকিবহাল হন, জানেন, তিনি যদি তাকে বলেন, তিনিও ডাকাতের সহচর মনে করেন, তিনি পুলিশকে ভুলিয়ে দিলেন, না না পার্শ্ববর্তী এখানে হচ্ছে না, ও যে উত্তরপাড়ার ওই কন্যারে শুনতেছি যে ওখানে হওয়ার কথা। তখন পুলিশ ওদিকে গেছে, এদিকে ডাকাতি হয়ে চলে গেছে। তাহলে এটাও কিন্তু অ্যাবেটমেন্টের মধ্যে পড়বে। এটা 1 নম্বর ব্যাখ্যাতে বলা আছে। আর 2 নম্বরের ব্যাখ্যাতে বলা আছে যে we were either prior the time of commission done anything order to facilitate commission that acts that thereby the facilitated। আচ্ছা, 2 নম্বর বলা হচ্ছে যে আপনার কোনো কিছু কাজ করা, ফ্যাসিলিটেট তৈরি করা। কি ফ্যাসিলিটেট করবে ভাই? কোনো একটা কাজ করতে সহজ করে দিলেন আপনি। একটা কাজ জটিল কাজ, মনে করেন আপনার বাসায় চুরি করতে, তো আপনাকে কি করতে হবে? হয় দরজা ভেঙে ঢুকতে হবে। এখন এক ব্যক্তি বা দারোয়ান বলল যে আপনাদের কষ্ট করার দরকার না, আমি দরজা খুলে দিচ্ছি। তাহলে কাজটা সহজ করে দিল না? সহজ করে দিল। তাহলে শুধু এটা না, অন্য কোনোভাবে কোনো একটা অপরাধে কেউ যদি সহযোগিতা করে কাজটা, অপরাধ করতে সহযোগিতা করে, অপরাধের জিনিসটা সহজ করে দেয়, তাহলে এটাও অ্যাবেটমেন্ট। তাহলে 107-এর তিনটা উপাদান আছে, দুইটা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যাটা হচ্ছে কি? মিস লিড করা বা মিস রিপ্রেজেন্টেশন করা, অর্থাৎ কনসিলমেন্ট করা। কনসিলমেন্ট ইংলিশ শব্দের বাংলা অর্থ হচ্ছে গোপন করা। অর্থাৎ আপনি যে বিষয়টা জানেন সেটা গোপন করলেন। এই গোপন করার মাধ্যমে আপনি অ্যাবেটমেন্ট করলেন। তাহলে 107টা কিন্তু খুবই সূক্ষ্মভাবে করতে হবে প্রবলেমেটিক সলভ করার জন্য। আর 108-এর যে 5টা ব্যাখ্যা আছে, এটা আপনাকে ঠোঁটস্থ রাখতে হবে প্রবলেম সলভ করার জন্য। প্রথমটা আপনি কি? প্রথমটা হচ্ছে যে ইল্লিগাল ওমিশন। ওই যে ওমিশনের অ্যাক্ট 10 ওমিশনের সঙ্গে আমরা পড়ছি 31-এ মনে হয়, অ্যাক্ট 10 ওমিশন। তাহলে এই যে ওমিশন মানে কি? বাদ দেয়া, অর্থাৎ যে কাজ করতে যে বাধ্য
সেটা যদি সে না করে, পুলিশের কাজ অপরাধ দমন করা, আর পুলিশ যদি হা হয় দাঁড়ায় থাকে, তাহলে কি পুলিশ সহায়তা করতেছে অ্যাবেটমেন্টে, অর্থাৎ অপরাধে সহায়তা করতেছে। তাহলে ইল্লিগাল ওমিশনের মাধ্যমেও কিন্তু অপরাধ হয়, অবৈধভাবে বিরত থাকা, অবৈধভাবে বিরত থাকা, এর মাধ্যমেও আপনার অ্যাবেটমেন্ট হয়। এটা 1 নম্বর ব্যাখ্যা বললো। 2 নম্বর ব্যাখ্যাতে বললো হচ্ছে যে নেসেসারি ফ্যাক্ট অ্যাটেন্ড শুড বি কমিটেড, অর্থাৎ নেসেসারি ফ্যাক্ট অ্যাটেন্ড নট বি কমিটেড, অপরাধটি যে সংগঠিত হতেই হবে তা না। এই যে অ্যাবেটমেন্ট ইটসেলফ অফেন্স, অ্যাবেটমেন্ট হচ্ছে নিজে একটা অপরাধ, অ্যাবেটমেন্ট নিজে একটা যেহেতু অপরাধ, অপরাধ হোক বা না হোক, সে অ্যাবেটমেন্টের দায়ে অর্থাৎ দোষী সাব্যস্ত হবে। আমরা শাস্তির ধারা দেখবেন যে 15-16-তে আছে, 15-তে আসে যেমন যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অপরাধ যদি সংগঠিত করার জন্য কেউ অ্যাবেটমেন্ট করে, অপরাধটি যদি সংগঠিত না হয় তাহলে 7 বছর, আর অপরাধটি সংগঠন করার জন্য যদি চেষ্টা করা হয় তাহলে 14 বছর হবে। আবার 16-তে আপনারা যাবেন যে অন্যান্য কারাদণ্ডের ক্ষেত্রে যদি অপরাধটি সংগঠিত না হয় তাহলে 4/1 আর অপরাধ যদি সংগঠিত হয় তাহলে অর্ধেক, মূল শাস্তির অর্ধেক। সুতরাং এই জিনিসগুলো এই অ্যাবেটমেন্টের অধীনে অপরাধ হোক বা না হোক শাস্তি অ্যাবেটর পাবেই। 3 নম্বরে বলা হচ্ছে যে is not a necessary that person attend should be capable by law, আপনাকে যাকে অ্যাবেটমেন্ট দিলেন সে ক্যাপাবল হতে, সক্ষম ব্যক্তি হবে এ না। আপনি শিশু বাচ্চা আনসাউন্ড মাইন্ড, ওই যে একটা উদাহরণ বা একটা প্রবলেম করলাম না, যে একজন ব্যক্তিকে দিল যে এই বিষটা ওই টেবিলে দেওয়ার জন্য, অর্থাৎ অপরাধমূলক জ্ঞান তার থাক বা না থাক, ওটা বিবেচ্য না। আপনি একটা শিশুর মাধ্যমে একটা অপরাধ সংগঠন নেন, কোনো সমস্যা নাই, অ্যাবেটর যে সে শাস্তি পাবে, যে এক্সিকিউশন করবে। অ্যাবেটর কাজগুলি কি হয়, একজন প্ররোচনা দেয় আরেকজন কাজ করে। এখন যে কাজ করতেছে তার আসলে অপরাধের জ্ঞান নাই ওই সময়, অথবা সে শিশু, অথবা সে পাগল, পাগলের একটা লাঠিতে বললো যে তোরা যে ললিপপ দিচ্ছে ওকে যায় মাথায় দাস করে দিলে বাড়ি দেয়, সে অনুযায়ী পাগল মেরে দিল। পাগলের তো অপরাধমূলক কোনো জ্ঞান নাই, কিন্তু প্ররোচনা পায় সে মারল। সুতরাং অথবা পাগলরে বললো যে, এক ব্যক্তি পাগলরে বললো এই তোকে তো তোর মা বাপ তুলে গালি দিছে, পাগলেরা তো যেটা শোনে, পাগল আর মাদকাসক্ত মানে বোথ আর সেম, ওদেরকে শুধু একটু উত্তেজিত করতে পারলেই হলো, বাকিটা ওরা একদম মারে তক্ত করে দিবে। তাহলে 3 নাম্বার কি বলা হলো, যে অপরাধটি এক্সিকিউশন করবে বা এক্সিকিউট করবে তার অপরাধমূলক জ্ঞান থাকার দরকার নেই, 3 নাম্বার ব্যাখ্যা। 4 নাম্বার ব্যাখ্যা বলা হলো যে এটা আপনি ডাবল অ্যাবেটমেন্ট বলতে পারেন। কি বলতে পারেন, মনে করেন আমি একজন রে অ্যাবেটমেন্ট দিলাম, সে আবার আরেকজন রে দিল, তাহলে মনে করেন ঘ নামক ব্যক্তিকে হত্যা করার জন্য আমি বি কে অ্যাবেটমেন্ট করলাম, বি আবার সি কে অ্যাবেটমেন্ট করলো, সি যায় ডি কে মারলো, অর্থাৎ ঘ কে মারলো। তাহলে একটা অ্যাবেটমেন্ট কি হচ্ছে, যতগুলোই পাস হচ্ছে, যতগুলোই মাথা বা যতগুলো ব্যক্তির মাধ্যমে পাস হোক না কেন প্রত্যেকে অপরাধী হবে, প্রত্যেকে অপরাধী হবে। এটাই বলছে 4 নাম্বার ব্যাখ্যায়। আর 5 নাম্বার বলা হচ্ছে যে ইটস নেসেসারি টু কমিশন the abatement is conspiracy that abator should not consent office or persons commit the sufficient engagement of conspiracy। আচ্ছা, এঙ্গেজমেন্টের কথা এখানে বলছে যে একটা এঙ্গেজমেন্ট হলেই আপনাকে, এঙ্গেজমেন্ট যদি আপনি হন কোনোভাবে কনস্পাইরেসিতে, আপনি বললেন যে মনে করেন আমি সাপোজ আমি আর জগবন্ধু দা একটা অপরাধের জন্য করলাম, মানে আমি জগবন্ধু দার একটা অপরাধের জন্য অ্যাবেটমেন্ট করলাম যে জগবন্ধু দা আমার মাথায় একটা প্ল্যান আছে, আমি একটা ফুটের মতো কাজ করে নিব, আপনি আমাকে এই একটা বিষ সংগ্রহ করে এনে দেন। জগবন্ধু দা বললো যে কার দ্বারা করে নেবেন, তো আমি বললাম যে ওটা আপনার জানার দরকার নাই, আপনি খালি বিষ এনে দেন।
তাহলে জগবন্ধুতা দুটা জিনিস জানলো, একটা আমি কাকে হত্যা করার জন্য ওই বিষটা চাচ্ছি ওটা জানলো, এবং বিষটাও জগবন্ধুতা আমার হাতে দিয়ে দিল। এখন আমি ওই বিষটা নিয়ে আমি তখন সাপোজ ধরেন সুলতান আপাকে দিলাম, সুলতান আপাকে বললাম যে আপা আপনি মেয়ে মানুষ সন্দেহ করবে না, আপনি চুপি সারে এই বিষটা ওকে দিয়ে আপনি ইয়ে করেন। এখন আমার কথা শুনে সুলতান আপা ওকে দিয়ে দিল। জগবন্ধুদা কিন্তু সুলতান আপাকে চিনে না। জগবন্ধুদা সুলতান আপা কিন্তু এই যে কনস্পাইরেসিতে বা প্ররোচনায় কিন্তু সে ছিল না। এখন থাকুক না থাকুক তিনজনাই দোষী সাব্যস্ত হবে, অর্থাৎ অ্যাবেটর আর অ্যাবেটেন্ট কেউ কাউকে চিনুক আর না চিনুক, যদি একটা অপরাধের জন্যই ওই যে ইয়া হয় কি বলে প্ররোচনা হয়, তাহলে চিনার দরকার নাই, প্রত্যেকেই অপরাধ হবে। হ্যাঁ বলো। কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, এই 5টা ব্যাখ্যা পড়েন। আরেকটা জিনিস, 8 9টা তো শাস্তি, ওটা দরকার নাই। 8-এর কয়টা বিদেশ, এটাও দরকার নাই ভাই। ওই যে 5 নম্বর ব্যাখ্যাটাতে আমার মনে হয় একটু কারেকশন করা দরকার ছিল, যে সিনিয়রও দরকার নাই, আর ওই আপনার ওই ঘটনাতে যে উপস্থিত থাকা লাগবে, ওই তাও মানে উপস্থিত যে একদম থাকা লাগবে তাও না। ওটা তো আমি প্রথমে বললাম দাদা যে এঙ্গেজমেন্ট দরকার নাই, মানে এঙ্গেজমেন্ট দরকার আছে বাট এঙ্গেজমেন্ট দরকার আছে বাট প্রেজেন্সি দরকার নেই। মনে করেন আপনি যে আমাকে বিষ এনে দিলেন শেষ আপনার, এখন কাকে মারলাম আমি আরেকজনকে মেরে নিলাম, সো আপনার আর আপনি অতটুকুই দায়ী যে আপনি শুধু বিষটা আমাকে নিয়ে এসে দিচ্ছেন, এই এনে দিচ্ছেন মানে কি আপনি অপরাধী হলে দোষী সাব্যস্ত হবেন, সেম অপরাধ হবে। অর্থাৎ ওই মৃত্যু যদি হয় সুলতান আপা অপরাধী হবে, আমিও হবো, আপনিও হবেন।